বঙ্গোপসাগরে বাজছে বড় যুদ্ধের দামামা। বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক শক্তি আর চীনের সাথে গভীর বন্ধুত্ব দেখে থরথর করে কাঁপছে দিল্লি। তাই হঠাৎ করে পশ্চিমবঙ্গের হলদিয়াতে তড়িঘড়ি করে নতুন নৌঘাঁটি বানাতে মরিয়া হয়ে উঠেছে মোদী সরকার। ইতিহাস বলছে এই অঞ্চলে ভারতের আধিপত্য আগে কেউ চ্যালেঞ্জ করেনি, কিন্তু এখন সময় বদলেছে। একদিকে বাংলাদেশের হাতে অত্যাধুনিক চীনা সাবমেরিন, আর অন্যদিকে বঙ্গোপসাগরে চীনা লাল ড্রাগনের পদধ্বনি। সব মিলিয়ে ভারত এখন চরম অস্তিত্ব সংকটে। আজকের ভিডিওতে আমরা ফাঁস করব হলদিয়া নৌঘাটির পেছনের সেই গোপন আতঙ্ক, যা ভারতীয় মিডিয়া লুকোনোর চেষ্টা করছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন সবচাইতে বড় টক অব দ্য টাউন হল হলদিয়া নৌঘাটি। ভারতের পূর্ব উপকূলে বিশাখাপত্তনম বা আন্দামানে বিষাদ ঘাঁটি থাকতেও কেন ঠিক বাংলাদেশের দোরগোড়ায় এই ছোট্ট হলদিয়াকে ঘাঁটি বানাতে বেছে নিল ভারতীয় নৌবাহিনী? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু কোনো সামরিক ঘাঁটি নয়, বরং বাংলাদেশের ক্রমবর্ধমান নৌক্ষমতাকে ঠেকানোর জন্য দিল্লির এক মরিয়া কূটচাল। ভারত সরকার এটাকে মানবিক সহায়তা বা জলদস্যু বিরোধী অভিযানের সহায়ক বললেও পর্দার আড়ালে লুকিয়ে আছে এক গভীর সত্য। কিন্তু বাংলাদেশকে ঘিরে দিন দিন ভারতের আতঙ্ক কেন বাড়ছে? কারণটা পরিষ্কার। বাংলাদেশ এখন আর আগের সেই দুর্বল রাষ্ট্র নয় যারা নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে চলত ভারতের সামনে। তারা এখন সামরিক সক্ষমতা বাড়িয়ে বৃহৎ প্রতিবেশীর চোখে চোখ রেখে কথা বলা শুরু করেছে। বিশেষ করে নৌবাহিনীর ক্ষমতায় বাংলাদেশ এখন এই অঞ্চলে এক বড় শক্তি। বাংলাদেশের এই অভাবনীয় সামরিক উত্থান কেবল গুটি কয়েক যুদ্ধজাহাজ বা অস্ত্রের সংখ্যা বৃদ্ধি নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত স্বয়ংসম্পূর্ণতার বহিঃপ্রকাশ। দিল্লির উদ্বেগের মূল কারণ হল বাংলাদেশ এখন তার প্রতিরক্ষা নীতিতে একক কোনো শক্তির উপর নির্ভরশীল না থেকে শক্তির ভারসাম্য বজায় রাখতে শিখেছে। একসময়ের ছোট প্রতিবেশী এখন তার ভৌগোলিক ও সামরিক অবস্থানের মাধ্যমে আঞ্চলিক ক্ষমতার সমীকরণে চালকের আসনে বসেছে। বাংলাদেশের নৌবাহিনী যখন 3 ডাইমেনশনাল শক্তিতে রূপান্তরিত হল, তখন ভারতের জন্য এই অঞ্চলে একচ্ছত্র প্রভাব বিস্তার করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে কক্সবাজারের পেকুয়ায় চীনের কারিগরি সহায়তায় নির্মিত অত্যাধুনিক সাবমেরিন ঘাঁটি ভারতের নিরাপত্তা বলয়ে এক বড় ধরনের কম্পন সৃষ্টি করেছে। ভারতের আশঙ্কা এই ঘাঁটির মাধ্যমে চীনের পিপলস লিবারেশন আর্মি ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় তাদের গোয়েন্দা নজরদারি এবং সামরিক উপস্থিতি আরও জোরদার করতে পারে। চট্টগ্রাম ও পায়রা বন্দরের আধুনিকায়নে বেইজিংয়ের $বিলিয়ন বিনিয়োগকে ভারত কেবল অর্থনৈতিক সহায়তা হিসেবে দেখছে না, বরং একে স্ট্রিং অফ পার্লস কৌশলের অংশ হিসেবে ভয় পাচ্ছে। বাংলাদেশের নতুন সক্ষমতার নেপথ্যে রয়েছে চীনের কাছ থেকে সংগৃহীত অত্যাধুনিক সব সমরাস্ত্র। নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতে চীন থেকে আনা হয়েছে টাইপ 035G ক্লাসের 2টি সাবমেরিন, নবযাত্রা ও জয়যাত্রা, যা বঙ্গোপসাগরের তলদেশে বাংলাদেশের নজরদারি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। একই সাথে যুক্ত হয়েছে টাইপ 053H ক্লাসের ফ্রিগেট এবং টাইপ 056 ক্লাসের স্টেলথ করভেট, যা C802A ক্ষেপণাস্ত্রের মাধ্যমে দূরপাল্লার আক্রমণ চালাতে সক্ষম। এই অঞ্চলের আরেক প্রতিবেশী পাকিস্তানের কাছ থেকেও ভারত পেয়েছে বড় দুঃসংবাদ। পাকিস্তান সম্প্রতি চীনের কাছ থেকে নৌবাহিনীর আধুনিকায়নে বড় ধরনের সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল 8টি হ্যাঙ্গার ক্লাস সাবমেরিন চুক্তি, যার প্রথম 4টি ইতিমধ্যে চীনে তৈরি হয়ে 2024-25 সালে পানিতে ভাসানো হয়েছে এবং 2026 সালে নৌবাহিনীতে যোগ দেবে। এছাড়া চীন থেকে কেনা 4টি অত্যাধুনিক টাইপ 054AP বা তুঘরিল ক্লাস ফ্রিগেট সবকটি গত 2 বছরে পাকিস্তান নৌবাহিনীতে কমিশন করা হয়েছে। পাশাপাশি সমুদ্র সীমায় নজরদারি ও আক্রমণের জন্য পাকিস্তান সম্প্রতি চীনের কাছ থেকে CH-4-এর মতো উন্নত কমব্যাট ড্রোন এবং অত্যাধুনিক সুপারসনিক জাহাজ বিধ্বংসী মিসাইল সংগ্রহ করছে, যা এই অঞ্চলে পাকিস্তানের নৌ প্রতিরক্ষাকে অনেক শক্তিশালী করেছে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, বাংলাদেশ এখন পাকিস্তান আর চীনের সাথে মিলে এক অদৃশ্য মহাসাগরীয় ত্রিভুজ তৈরি করেছে। আর এই ত্রিভুজের লক্ষ্যবস্তু কে? অবশ্যই ভারত। ভারতের ভয় হল যে কোনো সময় এই 3 শক্তির সমন্বিত চাপে তাদের পূর্ব উপকূল অচল হয়ে যেতে পারে। আর সেই ভয় থেকেই তড়িঘড়ি করে হলদিয়াতে বসানো হচ্ছে নজরদারির নতুন কন্ট্যাক্ট লেন্স। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী হলদিয়া ডক কমপ্লেক্সের পুরনো পরিকাঠামো ব্যবহার করে এই ঘাঁটি গড়া হচ্ছে। কেন হলদিয়া বেছে নেওয়ার হলো এই গুরুত্বপূর্ণ কাজে? কারণ এটি হুগলি নদীর তীরে অবস্থিত এবং সমুদ্র থেকে প্রায় 130 কিলোমিটার ভেতরে। এখান থেকে বাংলাদেশের সামুদ্রিক সীমার ওপর নজর রাখা অনেক সহজ। এখানে কি কি থাকছে শুনলে আপনি অবাক হবেন। এখানে রাখা হচ্ছে অত্যন্ত দ্রুতগামী ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট বা FIC এবং 300 টনের নিউ ওয়াটার জেট ফাস্ট অ্যাটাক ক্রাফট বা NWJFAC। এই জাহাজগুলোর বিশেষত্ব কি জানেন? এগুলো হলো সমুদ্রের চিতাবাঘ। ঘন্টায় 40 থেকে 45 নটে ছুটতে পারে এরা। এতে লাগানো থাকছে CRN-9 গান এবং অত্যন্ত বিধ্বংসী নাগাস্ত্র মিসাইল সিস্টেম।
প্রশ্ন হলো, সামান্য জলদস্যু মারতে কি এত আধুনিক মারণাস্ত্র লাগে, নাকি এর আসল লক্ষ্য বাংলাদেশের গতিবিধি নিয়ন্ত্রণ করা? এত সব মডার্ন টেকনোলজি ব্যবহার করার একটাই অর্থ, বঙ্গোপসাগরে সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করছে ভারত। শুধু বাংলাদেশই নয়, নিজেদের রাডারে চীন আর পাকিস্তানকেও নিয়ে আসতে চাইছে তারা। এমনিতেই মোদী সরকার এখন চীন আতঙ্কে দিশেহারা, সীমান্তে তারা পরস্পরের জাতশত্রু। এছাড়া বাণিজ্য ক্ষেত্রেও চীনের সঙ্গে ভালো সম্পর্ক নেই ভারতের। দুই দেশের মধ্যকার বাণিজ্যিক এবং কূটনৈতিক টানাপোড়েন দীর্ঘদিনের, যা 2020 সালের লাদাখ সীমান্ত সংঘর্ষের পর আরও তীব্র হয়েছে। এরই মধ্যে খবর এলো যে মালাক্কা প্রণালী দিয়ে ভারতের বাণিজ্য চলে, আর সেই পথের চাবিকাঠি এখন চীনের হাতে যাওয়ার উপক্রম। বঙ্গোপসাগরে চীনা রণতরীর আনাগোনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। ভারত ভাবছে, যদি বাংলাদেশ চীনকে তাদের বন্দর পুরোপুরি ব্যবহার করতে দেয়, তাহলে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক যেমন স্থলপথে হুমকিতে আছে, তেমনি সমুদ্র পথেও ভারত অবরুদ্ধ হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে হলদিয়া ঘাঁটিটি মূলত একটি ডিটাচমেন্ট হিসেবে কাজ করবে। এর অর্থ হলো, এখান থেকে ছোট ছোট জাহাজগুলো দ্রুত বেরিয়ে গিয়ে সন্দেহজনক যে কোনো নৌযান শনাক্ত করবে। সন্দেহজনক মানে কি বাংলাদেশের জাহাজ? সেই ইঙ্গিতই কিন্তু দিচ্ছে ভারতীয় মিডিয়া। ভারত বলছে তারা অবৈধ অনুপ্রবেশ আর চোরাকালান ঠেকাতে এই ঘাঁটি করছে, কিন্তু বিশ্লেষকরা এটাকে দেখছেন এক বিশাল আইওয়াশ হিসেবে। চোরাকালান ঠেকানোর জন্য বিএসএফ বা কোস্ট গার্ডই যথেষ্ট ছিল, সেখানে নৌবাহিনীর যুদ্ধজাহাজ মোতায়েন করার মানে কি? আসল সত্য হলো, ভারত এখন বাংলাদেশকে চার দিক থেকে সামরিক চাপে রাখতে চায়। তারা চায় না বঙ্গোপসাগরে বাংলাদেশের প্রভাব এক বিন্দুও বাড়ুক। ভারতের কৌশল হলো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ত্রিসেনা কমান্ডের সাথে এই হলদিয়া ঘাঁটির একটি সরাসরি সংযোগ তৈরি করা, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত রসদ আর সেনা পাঠিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা রুখে দেওয়া যায়। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, 2024 সালে ভারত 120টি ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট কেনার যে অনুমোদন দিয়েছে, তার বড় একটা অংশ মোতায়েন হবে এই হলদিয়াতে। ভারতের কাছে বিশাখাপত্তনমে বড় নৌঘাঁটি থাকলেও সেখান থেকে জাহাজ আসতে সময় লাগে, কিন্তু হলদিয়া থেকে খুব অল্প সময়ে বাংলাদেশের পানিসীমায় উকি দেওয়া সম্ভব। এই চটপটে জাহাজগুলো অগভীর পানিতেও চলতে পারে, যা সুন্দরবন বা তৎসংলগ্ন এলাকায় ভারতীয় নৌবাহিনীর অপারেশনকে আরও শক্তিশালী করবে। এটাকে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর পরোক্ষ হুমকি বলে মনে করছেন ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, ভারতের এই মরিয়া প্রচেষ্টা কি বাংলাদেশের উত্থান ঠেকাতে পারবে? হলদিয়াতে শত শত নৌ অফিসার আর আধুনিক গানবোট মোতায়েন করে কি দিল্লির ভয় দূর হবে? একদিকে চীনের প্রযুক্তি, অন্যদিকে বাংলাদেশের সার্বভৌম অবস্থান, এই দুয়ের চাপে ভারত এখন রীতিমতো কোণঠাসা। হলদিয়া নৌঘাঁটি ভারতের আত্মরক্ষার শেষ প্রচেষ্টা নাকি নতুন কোনো যুদ্ধের সূচনা, তা সময়ই বলে দেবে। নতুন করে আরও একটি দিক এখানে না বললেই নয়, বঙ্গোপসাগরের শক্তির এই টানাপোড়েন শুধু সামরিক সমীকরণেই সীমাবদ্ধ নেই। এর গভীর প্রভাব পড়ছে আঞ্চলিক কূটনীতি, বাণিজ্য পথ এবং ভবিষ্যৎ ক্ষমতার ভারসাম্যের ওপর। ভারত জানে, একবার যদি বাংলাদেশ তার নৌ কৌশলগত অবস্থানকে পুরোপুরি কাজে লাগাতে পারে, তাহলে দিল্লির বহু দশকের সামুদ্রিক কেন্দ্রিক প্রভাব চূর্ণবিচূর্ণ হয়ে যাবে। কারণ বঙ্গোপসাগর শুধু একটি জলরাশি নয়, এটি এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য করিডর, যার উপর নিয়ন্ত্রণ মানেই বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব বিস্তার করা। আর এখানেই ভারতের আতঙ্ক চরমে পৌঁছেছে। বাংলাদেশের তরুণ নৌ কমান্ডারদের আধুনিক প্রশিক্ষণ, যৌথ মহড়া এবং টেকনোলজি নির্ভর যুদ্ধ কৌশল ভারতের পুরনো ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করছে। দিল্লি বুঝতে পারছে, ভবিষ্যতে যুদ্ধে শুধু বড় যুদ্ধজাহাজ বা বিমানবাহী রণতরী সব নয়, গোপন নজরদারি, সাবমেরিন ও ড্রোনের ওপর নির্ভর অপারেশনই হবে আসল চ্যালেঞ্জার। সেই খেলায় বাংলাদেশ ধীরে হলেও নিশ্চিত পায়ে এগোচ্ছে। ফলে হলদিয়া নৌঘাঁটি আসলে ভারতের এক ধরনের স্বীকৃতি যে দক্ষিণ এশিয়ার সামুদ্রিক রাজনীতিতে তারা আর একক নিয়ন্ত্রক নয়। শক্তির পাল্লা বদলাচ্ছে, নতুন খেলোয়াড় উঠে আসছে, আর বঙ্গোপসাগর হয়ে উঠছে আগামী দিনের সবচেয়ে স্পর্শকাতর যুদ্ধক্ষেত্র। এই লড়াই বন্দুকের গুলিতে শুরু হবে নাকি কূটনীতির দাবা খেলায় শেষ হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।